রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগ। আজ 20 পর্ব। রেলগাড়ি হাওড়ায় পৌঁছল। বেলা তখন 4টে হবে। ওড়নায় চাদরে গ্রন্থিবদ্ধ হয়ে বরকনে গিয়ে বসল ব্রুহাম গাড়িতে। কলকাতার দিবালোকের অসংখ্য চক্ষু তার সামনে কুমুর দেহমন সংকুচিত হয়ে রইল। যে একটি অতিশয় শুচিতাবোধ এই 19 বছরের কুমারী জীবনে ওর অঙ্গে অঙ্গে গভীর করে ব্যাপ্ত, সেটা যে কর্ণের সহজ কবচের মতো। কেমন করে ও হঠাৎ ছিন্ন করে ফেলবে? এমন মন্ত্র আছে যে মন্ত্র এই কবচ এক নিমেষে আপনি খসে যায়, কিন্তু সে মন্ত্র হৃদয়ের মধ্যে এখনো বেজে ওঠেনি। পাশে যে মানুষটি বসে আছে মনের ভিতর, সে তো আজও বাইরের লোক। আপন লোক হবার পক্ষে তার দিক থেকে কেবল তো বাধাই এসেছে। তার ভাবে ব্যবহারে যে একটা রূঢ়তা, সে যে কুমুকে এখনো পর্যন্ত কেবলই ঠেলে ঠেলে দূরে ঠেকিয়ে রাখল। এদিকে মধুসূদনের পক্ষে কুমু একটি নতুন আবিষ্কার। স্ত্রী জাতির পরিচয় পায় এ পর্যন্ত এমন অবকাশ এই কেজো মানুষের অল্পই ছিল। ওর পণ্যজগতের ভিড়ের মধ্যে পণ্যনারীর ছোঁয়াও ওকে কখনো লাগেনি। কোনো স্ত্রী ওর মনকে কখনো বিচলিত করেনি একথা সত্য নয়, কিন্তু ভূমিকম্প পর্যন্তই ঘটেছে, ইমারত জখম হয়নি। মধুসূদন মেয়েদের অতি সংক্ষেপে দেখেছে ঘরের বৌঝিদের মধ্যে। তারা ঘরকন্নার কাজ করে, কোঁদল করে, কানাকানি করে, অতি তুচ্ছকরণে কান্নাকাটিও করে থাকে। মধুসূদনের জীবনে এদের সংস্রব নিতান্তই যৎসামান্য। ওর স্ত্রীও যে জগতের এই অকিঞ্চিৎকর বিভাগে স্থান পাবে এবং দৈনিক গার্হস্থ্যের তুচ্ছতায় ছায়াচ্ছন্ন হয়ে প্রাচীরের আড়ালে কর্তাদের কটাক্ষ চালিত মেয়েলি জীবনযাত্রা অতিবাহিত করবে, এর বেশি সে কিছুই ভাবেনি। স্ত্রীর সঙ্গে ব্যবহার করবারও যে একটা কলা নৈপুণ্য আছে, তার মধ্যেও যে পাওয়ার বা হারাবার একটা কঠিন সমস্যা থাকতে পারে, এ কথা তার হিসাবদক্ষ সতর্ক মস্তিষ্কের এক কোণেও স্থান পায়নি। বনস্পতির নিজের পক্ষে প্রজাপতি যেমন বাহুল্য, অথচ প্রজাপতির সংসর্গ যেমন তাকে মেনে নিতে হয়, ভাবী স্ত্রীকেও মধুসূদন তেমনি করেই ভেবেছিল। এমন সময়ে বিবাহের পরে সে কুমুকে প্রথম দেখলে। এক রকমের সৌন্দর্য আছে, তাকে মনে হয় যেন একটা দৈব আবির্ভাব, পৃথিবীর সাধারণ ঘটনার চেয়ে অসাধারণ পরিমাণে বেশি। প্রতিক্ষণেই যেন সে প্রত্যাশার অতীত। কুমুর সৌন্দর্য সেই শ্রেণীর। ও যেন ভোরের শুকতারার মতো, রাত্রের জগৎ থেকে স্বতন্ত্র, প্রভাতের জগতের ওপারে। মধুসূদন তার অবচেতন মনে নিজের অগোচরে কুমুকে একরকম অস্পষ্টভাবে নিজের চেয়ে শ্রেষ্ঠ বোধ করলে। অন্তত একটা ভাবনা উঠল, এর সঙ্গে কীরকম ব্যবহার করা চাই, কোন কথা কেমন করে বললে সঙ্গত হবে, কি বলে আলাপ আরম্ভ করবে ভাবতে ভাবতে মধুসূদন হঠাৎ একসময় কুমুকে জিজ্ঞাসা করলে, এদিক থেকে রোদ্দুর আসছে না? কুমু কিছুই জবাব করল না। মধুসূদন ডান দিকের পর্দাটা টেনে দিলে। খানিকক্ষণ আবার চুপচাপ কাটল। আবার খামকা বলে উঠল, শীত করছে না তো? বলেই উত্তরে প্রতীক্ষা না করে সামনের আসন থেকে বিলিতি কম্বলটা টেনে নিয়ে কুমুর ও নিজের পায়ের উপর বিছিয়ে দিয়ে তার সঙ্গে এক আবরণের সহযোগিতা স্থাপন করলে। শরীর মন পুলকিত হয়ে উঠল। চমকে উঠে কুমুদিনী কম্বলটাকে সরিয়ে দিতে যাচ্ছিল। শেষে নিজেকে সংবরণ করে আসনের প্রান্তে গিয়ে সংলগ্ন হয়ে রইল। কিছুক্ষণ এইভাবে যায়। এমন সময় হঠাৎ কুমুর হাতের দিকে মধুসূদনের চোখ পড়ল। দেখি দেখি বলে হঠাৎ তার বাঁ হাতটা চোখের কাছে তুলে ধরে জিজ্ঞাসা করলে, তোমার আঙুলে কিসের আংটি? এই যে নীলা দেখছি। কুমু চুপ করে রইল। দেখো, নীলা আমার সয় না, ওটা তোমাকে ছাড়তে হবে। কোনো এক সময় মধুসূদন নীলা কিনেছিল। সেই বছর ওর গাধা বোট বোঝাই পাট হাওড়ার ব্রিজের ঠেকে তলিয়ে যায়। সেই অবধি নীলাপাথরকেও ক্ষমা করে না। কুমুদিনী আস্তে আস্তে হাতটাকে মুক্ত করতে চেষ্টা করলে মধুসূদন ছাড়লে না। বললে, এটা আমি খুলে নিই। কুমু চমকে উঠল। বললে, না থাক। একবার দাবা খেলায় ওর জিত হয়, সেইবার দাদা ওকে তার নিজের হাতের আংটি পারিতোষিক দিয়েছিল। মধুসূদন মনে মনে হাসলে। আংটির উপর বিলক্ষণ লোভ দেখছি। এইখানে নিজের সঙ্গে কুমুর সাধর্মের পরিচয় পেয়ে একটু যেন আরাম লাগলো। বুঝলে, সময়ে অসময়ে সিথি কণ্ঠহার বালাবাজুর যোগে অভিমানিনীর সঙ্গে ব্যবহারে সোজা পথ পাওয়া যাবে।
এই পথে মধুসূদনের প্রভাব না মেনে উপায় নেই। বয়স না হয় কিছু বেশিই হলো। নিজের হাত থেকে মস্ত বড় কমল হীরের একটি আংটি খুলে নিয়ে মধুসূদন হেসে বললে, ভয় নেই, এর বদলে আরেকটা আংটি তোমাকে পরিয়ে দিচ্ছি। কুমু আর থাকতে পারলে না, একটু চেষ্টা করেই হাত ছাড়িয়ে নিলে। এবার মধুসূদনের মনটা ঝেঁকে উঠল। কর্তৃত্বের খর্বতা তাকে সইবে না। শুষ্ক গলায় জোর করেই বললে, দেখো, এই আংটি তোমাকে খুলতেই হবে। কুমুদিনী মাথা হেঁট করে চুপ করে রইল। তার মুখ লাল হয়ে উঠেছে। মধুসূদন আবার বললে, শুনছ, আমি বলছি ওটা খুলে ফেলা ভালো, দাও আমাকে, বলে হাতটা টেনে নিতে উদ্যত হলো। কুমু হাত ফিরিয়ে নিয়ে বললে, আমি খুলছি। খুলে ফেললে, দাও, ওটা আমাকে দাও। কুমুদিনী বললে, ওটা আমিই রেখে দেব। মধুসূদন বিরক্ত হয়ে হেঁকে উঠল। রেখে লাভ কি? মনে ভাবছ এটা ভারী একটা দামি জিনিস, এ কিছুতেই তোমার পরা চলবে না, বলে দিচ্ছি। কুমুদিনী বললে, আমি পরব না, বলে সেই পুঁতির কাজ করা থলেটির মধ্যে আংটিটি রেখে দিল। কেন, এই সামান্য জিনিসটার উপরে এত দরদ কেন? তোমার তো জেদ কম নয়। মধুসূদনের আওয়াজটা খড়খড়ে কানে বাজে, যেন বেলে কাগজের ঘর্ষণ। কুমুদিনীর সমস্ত শরীরটা রি রি করে উঠল। এই আংটি তোমাকে কে দিলে? কুমুদিনী চুপ করে রইল। তোমার মা নাকি? নিতান্তই জবাব দিতে হবে বলেই অর্ধস্ফুট স্বরে বললে, দাদা। দাদা? সে তো বোঝাই যাচ্ছে। দাদার দশা যে কী! মধুসূদন তা ভালোই জানে। সেই দাদার আংটি শনির সিঁধকাঠি, এ ঘরে আনা চলবে না। কিন্তু তার চেয়েও ওকে এইটি খোঁচা দিচ্ছে যে এখনও কুমুদিনীর কাছে ওর দাদাই সবচেয়ে বেশি। সেটা স্বাভাবিক বলেই যে সেটা সহ্য হয় তা নয়। পুরনো জমিদারের জমিদারি নতুন ধনী মহাজন নিলামে কেনার পর ভক্ত প্রজারা যখন সাবেক আমলের কথা স্মরণ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে, তখন আধুনিক অধিকারের গায়ের জ্বালা ধরে। এও তেমনি। আজ থেকে আমি যে ওর একমাত্র, এই কথাটা যত শীঘ্র হোক ওকে জানান দেওয়া চাই। তাছাড়া গায়ে হলুদের খাওয়ানো নিয়ে বরের যা অপমান হয়েছে, তাতে বিপ্রদাস নেই এ কথা মধুসূদন বিশ্বাস করতেই পারে না। যদিও নবগোপাল বিবাহের পরদিন ওকে বলেছিল, ভায়া, বিয়েবাড়িতে তোমাদের হাটখোলার আড়ত থেকে যে চালচলনের আমদানি করেছিলে, সে কথাটা ইঙ্গিতেও দাদাকে জানিও না। উনি এর কিছুই জানেন না। ওর শরীরও বড় খারাপ। আংটির কথাটা আপাতত স্থগিত রাখলে, কিন্তু মনে রইল। এদিকে রূপছাড়া আরও একটা কারণে হঠাৎ কুমুদিনীর দর বেড়ে গিয়েছে। নুরনগরে থাকতেই ঠিক বিবাহের দিনে মধুসূদন টেলিগ্রাফ পেয়েছে যে এবার তিসি চালানোর কাজে লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। সন্দেহ রইল না, এটা নতুন বধূর পয়ে। স্ত্রীভাগ্যের ধন, তার প্রমাণ হাতে হাতে। তাই কুমুকে পাশে নিয়ে গাড়িতে বসে ভিতরে ভিতরে এই পরম পরিতৃপ্তি তার ছিল যে ভাবি মুনাফার একটা জীবন্ত বিধিদত্ত দলিল নিয়ে বাড়ি চলেছে। নইলে আজকের এই ব্রুহাম রথযাত্রা পালাটায় অপঘাত ঘটতে পারত।